হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের 6 রোজা চলছে আলহামদুলিল্লাহ, আজকেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আমার বরকে বলেছিলাম তরমুজ আনার জন্য, তো দেখি তরমুজটা লাল হয় কিনা। অনেক আশা নিয়ে কিন্তু তরমুজটা কাটছি, আর সাথে একটা বাঙ্গিও আনিয়েছি। তো দেখা যাক এখন তরমুজটার কী অবস্থা। আমার মনটাই একদম ভেঙে গেল, জানি না তরমুজটা এমন হলো কেন। আমার বরকে বলে দিয়েছিল তরমুজটা নাকি লাল হবে। তো যাই হোক, তো আর কি কেমন সাদা আর মাঝখান থেকে কেমন না একদম মনে হয় শুকায় গেছে। তো এমন হইল কেন, বা এমন তরমুজ অবশ্য এর আগেও আমাদের একবার পড়েছিল রোজার মধ্যে। সেই তরমুজটা না কেমন শুকিয়ে মনে হয় ভিতর থেকে কাঠ হয়ে গিয়েছিল, মনে হয় কোনো আর কি রস নেই, কিছুই নেই। যাই হোক, এখন দেখা যাক ভাঙ্গিটার কাটার পালা। ভাঙ্গিটা তো মোটামুটি ভালোই আছে, যেমন চেয়েছিলাম তেমন হয়েছে। আমি একটু বাইলা টাইপের ভাঙ্গি পছন্দ করি। আমি কিন্তু জোহরের নামাজ পড়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো এখন আর কি রান্না করব না করবো দেখা যাক। আসলে আমি আমার হাজব্যান্ড দুজনেই রোজা রাখছি। মেয়ে দুটোর জন্য তেমন কোনো রান্না বাড়ার আয়োজন করতে হয় না, একটু মুরগির মাংস বা গরুর মাংস হলে ওদের খাওয়া হয়ে যায়। তো ফ্রিজ খুলে দেখি কি রান্না করব। ফ্রিজে তো মাছ মাংস সবই আছে। তো বন্ধুরা, গতকাল কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ক্রিম আপাকে নিয়ে আর বর্ষা চৌধুরীকে নিয়ে। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা কিন্তু সবাই জানে ক্রিম আপা সম্পর্কে বা বর্ষা চৌধুরী সম্পর্কে। তবে ক্রিম আপার কুকীর্তিগুলা দেখে উনি যে বাচ্চাদের উপর টর্চার করেছিল, অনেকেই কিন্তু ওনার উপরে খুব রাগ করেছিল, ইভেন আমরাও খুব রাগ করেছিলাম। তো মূলত কিন্তু ভিডিওটা এ কারণে বানিয়েছিলাম। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা আশা করেছিলাম ওনাকে হয়তো ভয়ভীতি দেখিয়ে বা ওনার থেকে কোনো সিগনেচার রেখে দিবে যে বাচ্চাদের কোনো বা বাচ্চাদের নিয়ে কোনো টর্চারিং ভিডিও বানাবে না, বানালে কিন্তু পরবর্তীতে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু সেই জিনিসটা না করে ক্রিম আপাকে কিন্তু আমরা দেখেছি বারবার সে অনুরোধ করেছে আমি আর এই ধরনের ভিডিও বানাবো না, বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও করব না। ক্রিম আপা কিন্তু ফেসবুকে এসেও অনেকবার হাত জোর করে মাপ চেয়েছে। যাই হোক, আসলে আমার মনে হয় যে ওনাকে কিন্তু মাফ করে দেওয়ার উচিত ছিল, অন্তত ওনার দুটা বাচ্চার দিকে তাকে। এই বাচ্চার জন্যই তো ওনাকে জেলে প্রেরণ করলো, তাই না? কিন্তু উনি যেহেতু বারবার ক্ষমা চাচ্ছিল, আর উনি কিন্তু অল্প শিক্ষিত একটা মহিলা, এমন না যে উনি একজন শিক্ষিত মানুষ বা অনেক কিছুই বোঝে। তবে মায়ের কাছে, মা তো মাই হয়, এটা আমরা অনেকেই জানি। পাগল হলেও কিন্তু সে মা তার সন্তানকে দেখে রাখে। যাই হোক, ক্রিম আপাকে কিন্তু একটু ভয় ভীতি দেখিয়ে কিন্তু ছেড়ে দিতে পারতো, তবে এই কাজটা কিন্তু একদম মোটেও ঠিক করে নাই। তো আমরা চাইবো অবশ্যই কিন্তু ক্রিম আপাকে ছেড়ে দেওয়া হোক। একদম ওনার সংসারটা ছন্নভন্ন হয়ে গেল। ওনার কিন্তু আরও একটা ছেলে আছে যে কিনা মাদ্রাসায় পড়ে, আর ওনার হাজব্যান্ডও আছে। তো ওই ফ্যামিলিটার উপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে একমাত্র কিন্তু তারাই বুঝতেছে। শারমিন শিলা ওরফে ক্রিম আপা, উনি কিন্তু এতটাও একদম অপরাধ করে ফেলেনি যে তাকে জেলে প্রেরণ করতে হবে। মানুষ তো কত খুনের মামলা খেয়েও কিন্তু জামিন পেয়ে যায়। তো আমি বলবো, যারা ওনাকে নিয়ে এতদিন কাজ করেছে বা ওনার শুভাকাঙ্ক্ষী আছে, অনেকেই কিন্তু আমরা দেখেছি খুব ভালো ভালো ব্র্যান্ডের লোকেরা ওনাকে নিয়ে কাজ করেছে। তো আমি বলবো এই বিপদের সময় কিন্তু তাদের একটু পাশে এসে দাঁড়ানোর জন্য, জামিন করানোর জন্য। আর সে তো লিখিতই দিবে যে সে আর কখনো বাচ্চাদের নিয়ে টর্চারিংমূলক ভিডিও করবে না। বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক উৎসাহিতমূলক ভিডিও করা যায়, অনেক শিক্ষামূলক ভিডিও করা যায়। তো উনি যদি সেই পন্থাটা একটু বেছে নেন সেটাই ভালো হবে। আর আশা করছি হয়তো বা ক্রিম আপা এই ধরনের ভিডিওগুলো বানাবে না। তো যাই হোক, আর কি খুবই কষ্ট লাগলো যখন দেখলাম যে সে এতবার ক্ষমা চাওয়ার পরেও বা এতবার রিকোয়েস্ট করার পরেও যে আমি বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও বানাবো না, আর কোনো কাজ করব না, তারপরেও কিন্তু একাই নামের 100 সংগঠনটি ক্রিম আপাকে জেলে প্রেরণ করলো। এটা আসলে একদম ঠিক করে না। তার সংসারটা তো একদম তছনছ হয়ে গেল। আর একটা বাচ্চাকে মানুষ করার জন্য যে হোক না কেন কয়দিন আর মানুষ করবে, তাই না? তখন কিন্তু দেখা যায় একটা সময় বাচ্চাটার কিন্তু মা প্রয়োজন পড়বেই। এই কথা চিন্তা ভাবনা করে কিন্তু ক্রিম আপাকে ছেড়ে দেওয়া হোক। একটা অবশ্যই সিগনেচার রাখতে হবে, সে যেন আর কখনো এই ধরনের কাজ না করে। এতে কিন্তু বাচ্চাগুলোর জন্য বা ক্রিম আপার পরিবারের জন্য খুব ভালো হবে। তো অনেক কথাই বলে ফেললাম, আর কথার ফাঁকে ফাঁকে কিন্তু দেখো আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি। আসলে এখন আমার সেই আমরা যেমন রোজা রেখেছি 30 রোজা, সেই রোজার নিয়মে কিন্তু রান্নাবাড়া চলছে, যেহেতু 6 রোজা রাখছি। আর এই যে 6 রোজার ফজিলত কিন্তু অনেক আমরা সবাই জানি, এই কারণে চেষ্টা করছি আর কি 6 রোজাটা রাখার জন্য। আমার হাজব্যান্ড বলেছিল ঈদের পরপরে রোজা রাখবে, কিন্তু আমরা আবার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেখানে তো আর আমার বাবা মা রোজা রাখতে দিবে না। তো এখন আমার আব্বামও শুনতেছি যে দেশে রোজা রাখছে, তারপর আমি আমার হাজব্যান্ডও রোজা রাখতেছি, আমার বোনেরও রোজা রাখতেছি। আলহামদুলিল্লাহ, এই রোজাটা হলে কিন্তু আমার 6 রোজা শেষ হয়ে যাবে।
তো নাফি বলছিল যে খিচুড়ি খাবে, সকালের নাস্তায় খিচুড়ি খেতে চেয়েছিল। তো ওকে আমি বলেছি যে এখন খিচুড়ি খাওয়া দরকার নেই, সন্ধ্যায় আমরা একসাথে খিচুড়ি খাবো। তো এখানে আমি পোলাওর চাল নিয়েছি আর 2-3 আইটেমের ডাল নিয়েছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করব, তবে মাংসটা আমি আলাদা রান্না করব। তো আমি খুব ভালো মতন চালটা একটু ভেজে নিলাম। চালটা ভেজে নিলে হয় কি খিচুড়িটা না একটু ঝরঝরা হয়, তবে ডালের পরিমাণ বেশি দিলে কিন্তু সেক্ষেত্রে আবার খিচুড়িটা ঝরঝরে হয় না, একটু মাখা মাখা হয়। তো আমি পরিমাণ মতন পানি দিয়ে আর কি খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে এখন আমি সবজি কেটে নিব। এখানে কুমড়া আমি নিয়েছি। তো ভাবলাম যেহেতু খিচুড়ি করছি আমি একটুখানি কুমড়া ভাজি করব, মানে ভাজি করব না ভাজবো, আর সাথে কুমড়া ভাজিও করব। তো আমি যখন আর কি এই কথাগুলি ভাবছিলাম যে কুমড়া ভাজি, কুমড়া তারপর হচ্ছে ভাজা, কুমড়া ভর্তা, তখন না আমার ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, মনে পড়ে গেল। তোমরাও হয়তো বা ছোটোবেলায় এই গল্পটা অনেকেই শুনেছ। মূলা দিয়ে শাক রান্না করে, মূলা দিয়ে ভাজি রান্না করে, মূলা দিয়ে তরকারি, মূলা দিয়ে ভুনা। তখন বলে যে আপুত্রা মূলার দিনে আইলে না, তাহলে তো আরও বেশি খাওয়াইতে পারতাম। তো আমার হচ্ছে সেই অবস্থা। মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর খিচুড়িটাও হয়ে আসছে, দমে দিয়েছি। আর ইফতারের আগ দিয়ে এখন আমি এখানে প্রথমে 4 পিস আর কি মিষ্টি কুমড়া নিয়েছিলাম, ভাবলাম যে খাওয়া হয় কিনা, পরে ভাবলাম আরেক পিস বাড়িয়ে দিই। আসলে মিষ্টি কুমড়া ভাজা খেতে খুবই ভালো লাগে। আমার মা সবসময় করতো, ভেজে আর কি ভুনা করতো, কিন্তু আমি অত একটা আমার কাছে পছন্দ হয় না, তাই আর কি আমি অত বানাইও না। কিন্তু আমার মাকে তো প্রায় মাঝে মাঝে দেখা যায় মিষ্টি কুমড়া ভাজা ভুনা, পটল ভাজা ভুনা, তারপর হচ্ছে মান কচু, সেটাকেও কেটে ভেজে ভুনা করে, অনেক মজা লাগে খেতে। অবশ্য মায়েরা একটু বেশিই পারে, আমি আবার অত পারি না। আমি মা হয়েছি ঠিকই, কিন্তু ওই ধরনের ট্রেডিশনাল কাজগুলো আসলে আমি তেমন একটা করি না, কখনো করি নাই। তো যাই হোক, খিচুড়ি কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আমার কাছে আবার না ঘিয়ের ফ্লেভার না হলে ভালো লাগে না। তো এদিক দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটাও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। আর ইফতারের জন্য করব আজকে কাঁচা আমের শরবত। এখন তো কাঁচা আম বের হয়ে গেছে, কিন্তু আমার কাছে গত বছরের কাঁচা আম ফ্রোজেন করা আছে। আর আমি ডিম সিদ্ধ দিয়েছি, এই ডিমটা দিয়ে আজকে ডিমের ভর্তা করব। তো এই যে দেখো, ডিম ভর্তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি, শুকনো মরিচ দিয়ে করব না। আর ইফতারের আগ দিয়ে কিন্তু এখন আমি ভাবলাম মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়ে যাই, হয়ে যাবে। তো আজান দেওয়ার বেশি সময় আর বাকি নেই, 5 মিনিটের মতো সময় আছে। আর এদিক দিয়ে কিন্তু আমার ইফতারির আইটেম সব কমপ্লিট। ইফতারের জন্য এখন আমি আমার বর অপেক্ষা করছি, আর আমার ছোট বোনও আসছে, ও রোজা রেখেছে। তো 3 জনে মিলে এখন ইফতারের টেবিলে বসে ইফতারের জন্য অপেক্ষা করছি। আর আমার বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছো, তোমাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, মুরগির মাংস, তারপর হচ্ছে খিচুড়ি আর সালাদও কেটেছি। আর এই যে এখানে ভর্তা করেছি, কী কী তোমাদের দেখাচ্ছি। আমার ঘরে কিন্তু আরও দেখা যায় 2 আইটেমের ভর্তা আছে। তো এখানে ডিম ভর্তা, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা, আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজা, আর ফ্রিজে আছে আলু ভর্তা, আর হচ্ছে বাঁশপাতা শুটকি ভর্তা। তো এগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর নামাজ পড়ে এসেছি, আসলে দেখা যায় নামাজ পড়ে আসলে কিন্তু রিল্যাক্সে খাওয়া যায়। নাফি তাসনিমকেও ডাকছে খাওয়ার জন্য, কিন্তু তাসনিম এখন খাবে না। তাসনিম আর নাফি একটু আগে আবার বিরিয়ানি এনে খেয়েছি, কারণ হচ্ছে সকালবেলা তো ওদের খিচুড়ি খাওয়াই নাই, আর দুপুরবেলা তেমন কোনো রান্না বাড়াও করি নাই, এই কারণে ওরা আর কি বিরিয়ানি খেয়েছিল। তাই এখন আর কি তাদের খাওয়ার অত একটা মুড নেই। তবে খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। আর আমি একদম অল্প পরিমাণে রান্না করেছি, দেখা যায় বেশি রান্না হলে রয়ে যায়, খাওয়া হয় না, বাসি হয়ে যায়, এই কারণে আর কি একদম যেন মুখে মুখে হয়ে যায় সে পরিমাণে রান্না করেছি। যে কোনো জিনিস যদি সবাই মিলে খাওয়া যায়, সে খাবারের টেস্ট কিন্তু এমনিই বেড়ে যায়। তো সবাই মিলে খাচ্ছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।